অ, আ, এটা কি রস্বই, এরপর হচ্ছে এ, ও, এ, ও, এ ধ্বনি, আমি উপরে লিখি এ ধ্বনি, অথবা এটাকে এভাবে লেখা যায় আ ধ্বনি। কেমন? এটা একটা মৌলিক স্বরধ্বনি। ভাষাবিদগণ, বাংলা ভাষাবিদগণ মানে গবেষণা করে উচ্চারণের সহজবোধ্যতার জন্য তারা এই ধ্বনিটাকে আবিষ্কার করেছেন। এই ধ্বনিটাকে আমরা এভাবে লিখি, কিন্তু এর স্বকীয় কোনো প্রতীক নাই। হ্যাঁ, এ বা এ। কেন? আমরা যদি বলি যে মেলা, খেলা, আমরা কি খেলা, মেলা, এগুলোকে কি এভাবে উচ্চারণ করি? কখনোই না। আমরা বলি খেলা, মেলা, রাইট? এভাবেই উচ্চারণ করি। এই উচ্চারণের সহজবোধ্যতার জন্য ভাষাবিদগণ গবেষণা করে এই অতিরিক্ত স্বরধ্বনিটা এনেছেন। আচ্ছা, এই যে স্বরধ্বনিগুলো, স্বর, অ, স্বর, আ, স্বর উচ্চারণ না করলেও চলবে, অ, আ, এগুলোতে কারো সমস্যা হয় না। সমস্যা যেখানে হয় এই যে এটাতে সবাই বলে যে রস্বই, রস্যি ইত্যাদি ইত্যাদি করে উচ্চারণ করে, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে রস, শো, ই, রস, শো, ই। একটু আমার সাথে চর্চা করার চেষ্টা করুন। আসলে এই যে উচ্চারণের এই যে ভিডিও চিত্র বা হচ্ছে উচ্চারণের পড়াশোনা একটু বিরক্তিকর, খুব বেশি আনন্দ এখানে থাকে না। একটু মন দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, বারবার অনুশীলন করতে হবে। আচ্ছা, রস্য, ই। আচ্ছা, আর এটা হচ্ছে দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই মানে দীর্ঘ, দীর্ঘ ই। আচ্ছা, এরপর এটা হচ্ছে রস্য উ, দীর্ঘ উ। এই যে 6টা বর্ণ, স্বরবর্ণ, এই 6টা বর্ণ মানে পূর্ণ মাত্রার স্বরবর্ণ। মাত্রা কি, এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? মানে আমি যদি বলি মাত্রা হচ্ছে এক ধরনের বালিশ। হ্যাঁ, আমরা যখন মাথায় মানে বালিশের উপর মাথা দিয়ে ঘুমাই, ঠিক বর্ণের উপর, মাথার উপর যদি বালিশ থাকে তাহলে সে বর্ণটা হচ্ছে মাত্রাযুক্ত, যদি বালিশ না থাকে সেটা মাত্রাহীন, আর যদি একটু অর্ধেক বালিশ থাকে তাহলে সেটা হচ্ছে অর্ধমাত্রা, রাইট? এখন খেয়াল করেন, এই যে অ, আ, রস্বই, দীর্ঘই, রস্য উ, দীর্ঘ উ, এই বর্ণগুলোর উপরে কিন্তু একটা বালিশ আছে। হ্যাঁ, এই জন্য এই 6টা বর্ণ পূর্ণমাত্রার স্বরবর্ণ। এরপরে রি, এই রিটা হচ্ছে অর্ধ মাত্রা, এটার উপরে কিন্তু বালিশ পুরোপুরি নাই, এজন্য এই রি ধ্বনিটা হচ্ছে অর্ধমাত্রার একটা ধ্বনি। এটার উচ্চারণটা কেমন? উচ্চারণটা শুধু রি, রি, রি। এটার মধ্যে দুটো ব্যাপার আছে, এই যে র প্লাস রি, অথবা মানে রস্য ই, ঠিক আছে? এখন এই যে ওই ধ্বনিটা আছে, এটার উচ্চারণটা হচ্ছে কি ওই, ওই, শুদ্ধ উচ্চারণ ওই। আর এটার মধ্যে দুইটা ধ্বনি বা দুইটা বর্ণ আছে, অ প্লাস রস্য ই, রস্য ই। এই ও ধ্বনিটার মধ্যেও ঠিক একই, ঔ, উচ্চারণটা হচ্ছে ঔ, অ এবং রস্য, দুটো ধ্বনি আছে। এবং এই এ, ওই, ও, ঔ, এগুলো হচ্ছে মাত্রাহীন। খেয়াল করেন, এই যে এদের মাথার উপরে কিন্তু কোনো বালিশ নাই, এই যে কোনো বালিশ নাই, এই জন্য এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। আচ্ছা, এরপরে এই যে স্বরচিহ্ন, আকার, ইকার, দীর্ঘ ইকার, রস্য উকার, দীর্ঘ উকার, রিকার, একার, এই যে একার যেই প্রতীকটা আছে, কার, কার চিহ্ন বা স্বরচিহ্ন, এটার উপরে কিন্তু কোনো মাত্রা দেওয়া যাবে না। এই যে যখন আমি একা এটাকে লিখব, এই যে উপরে কোনো মাত্রা বা দাগ টানা যাবে না। আচ্ছা, ওই, ঐকার, ওকার, ঔকার। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত স্বরচিহ্ন। আমি এখনই এগুলোকে মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে মানে কার বলে, আমি এখনো এগুলোকে কার চিহ্ন বলতে পারবো না। এগুলো এতক্ষণ পর্যন্ত স্বর চিহ্ন বা স্বর প্রতীক, ঠিক আছে? এখন এই স্বর চিহ্নের প্রতীকের সংক্ষিপ্ত রূপকে কার বলবো যদি সেটা শব্দে বা বর্ণের সাথে ব্যবহৃত হয়।
যেমন আমি কর সইকার কি, রাইট, এখানে লিখেছি। এখন এই কয়ের সাথে যেহেতু ব্যবহার করেছি, এখন এটা হচ্ছে কার চিহ্ন। আর ব্যবহার না করলে আমি যখন আলাদা করে তাকে দেখাবো তখন সেটাকে বলতে হবে স্বরচিহ্ন। ঠিক আছে, এখন এটাকে আমি কিভাবে পড়বো? কয়ে রস্ব ইকার কি, ঠিক কয়ে দীর্ঘ ইকার কি, কয়ে রস্ব উকার কু, কয়ে দীর্ঘ উকার কু। এই হলো শুদ্ধ উচ্চারণ বর্ণগুলোর। বলা বাহুল্য, এই যে আজকের এই বর্ণগুলো, আজকে যে মহান 21শে ফেব্রুয়ারি, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় হাসি, বাংলায় কাঁদি, আমি বাংলায় গান গাই। এই গানটা যিনি সুর করেছিলেন, প্রখ্যাত সুরকার প্রতুল মুখোপাধ্যায় স্যার কিছুদিন আগে ধরার পাঠ চুকিয়ে চলে গেছেন। এই যে এত সুন্দর বর্ণগুলো, এই বর্ণটাকে দেখতে এত সুন্দর লাগে। 1500 শতকের আগে এই বর্ণগুলো কিন্তু দেখতে এত সুন্দর ছিল না। ঠিক আছে, 15 শতকের আগে এগুলোর এত সুন্দর রূপ ছিল না। ঠিক আছে, 15 শতকের পরে এই কালের বিবর্তনে, সময়ের পরিক্রমে আস্তে 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 বহু অগণিত ভাষাবিদ পণ্ডিতদের অবদানে, কষ্ট শ্রমের ফলে আজকের এই বর্ণগুলো এত সুন্দর রূপ দিয়েছে। 15 শতকের পরে 1700-1800 শতক পর্যন্ত এই যেভাবে আছে এই বর্ণগুলো 15 শতকে এমন ছিল, 17 শতকে এমন ছিল, আর পরিবর্তন বা পরিমার্জন হয় নাই। কিন্তু 1500 শতকের আগে এই বর্ণগুলো এমন ছিল না। এই যে ক দেখতে এমন ছিল না, এত সুন্দর ছিল না। ঠিক আছে, 19 শতকের আগ পর্যন্ত এই বর্ণগুলোর কোনো লিখিত রূপ ছিল না, মানে এই বর্ণগুলোকে কোথাও লিখে রাখা হয় নাই, যেহেতু তখন ছাপাখানা ছিল না। যখন 19 শতকের পরে যখন পুরো পৃথিবীতে ছাপাখানার একটা মানে বিপ্লব হয় বা সব জায়গায় ছাপাখানাটা ছড়িয়ে পড়ে, ঠিক তখন এই বর্ণগুলোকে ছাপানো হয়। এই যে যেই ভাষায় আমরা কথা বলি, যেই ভাষায় আমরা কবিতা পাঠ করি, যে ভাষায় আমরা মাকে মা বলে ডাকি, জীবনের দুঃখের কথা, সুখের কথা, আনন্দের কথা, সফলতার কথা, ব্যর্থতার কথা, অব্যক্ত অনুভূতি খুব ঝরঝরে করে একেবারে মানে বিশুদ্ধভাবে আমরা প্রকাশ করি এই বর্ণগুলোর সহযোগিতায়। সুতরাং এই বর্ণগুলোকে, এই বাংলা ভাষাকে আমরা শুদ্ধ করে প্রমিত উচ্চারণে শেখার, পাঠ করবার, চর্চা করার প্রয়াস চালানো উচিত আসলে। এই যে আধুনিক সভ্যতা, আধুনিকতার নামে যেভাবে ইংরেজি বাক্য, ইংরেজি ছড়াছড়ি, হ্যাঁ, একটা ছোট বাচ্চা 2 বছর 3 বছর বয়স, সেই বাচ্চার মা বাবা, সেই বাচ্চা যখন বলে মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ তমুক, সেই বাচ্চার মা খুব গৌরব, বিরাট গৌরব অনুভব করেন এটাতে। কিন্তু সেই বাচ্চাটাকে, ওনাদের বাংলাটাকে, বাংলার প্রতি ওনাদের তেমন কোনো একটা আসলে ভালোবাসা, আবেগ, অনুরাগ নাই। হ্যাঁ, অনেক বড় বড় পাণ্ডিত্য সম্পন্ন মানুষ, অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষও বাংলা ভাষাকে এখনো পর্যন্ত শ্লেষের ভঙ্গিতে উচ্চারণ করেন। বাংলা ভাষাকে ওনারা গুনেন না। তো আমি খুবই নগণ্য মানুষ, আমি কিছুই জানি না বাংলা ভাষার বা উচ্চারণের। আমি যতটুকু জানি, ভাষার প্রতি প্রগাঢ় শ্রদ্ধার জায়গা থেকে আজকের এই ভিডিও চিত্রটা, আশা করছি সবার কাছে ভালো লাগবে, সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ পাসওয়ার্ডের পরবর্তী কোনো ভিডিও চিত্রে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে শুভেচ্ছা।